চ্যাপ্টার ১৩৬ হতবাক ক্লাইন। এটা কিছুতেই ঠিক হতে পারে না। মিস্টার আজিক কিভাবে তথাকথিত ব্যারন বংশের প্রথমজন ব্যারন লামুড হতে পারেন? এই লোক তো ১৪ কি ১৫০০ বছর আগের মানুষ। কোনোভাবেই না। আমি কিভাবে নিশ্চিত হব যে পোর্ট্রেটের এই মানুষটাই প্রথম ব্যারন লামুড? ক্লাইন অয়েল পেইন্টিংটার দিকে তাকালো। তার মাথার ভেতরটা বিভ্রান্তিতে ভোঁ করছিল। তার মনে হচ্ছিল যেন তার চারপাশের সবাই মনস্টার হয়ে গেছে, অথবা সে এমন কোনো স্বপ্ন দেখছে যেখানে পুরো পৃথিবীটাই দেবদেবীতে ভরে গেছে। সে মাথা তুলে সোনালি চুলের সেই মাঝবয়সী লোকটার দিকে তাকাল। আন্ডারআর্ম হোলস্টার থেকে নিজের রিভলভারটা বের করার জন্য হাত বাড়িয়ে সে গম্ভীর গলায় বলল, এটা কোনো অ্যান্টিক না। তুমি যদি পুরো ব্যাপারটা পরিষ্কার করে না বলো, তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করব এবং তোমার নামে জালিয়াতির চার্জ আনব। প্রসিকিউশনের ব্যাপারটা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে কিনা তা নিয়ে ক্লাইনের কোনো মাথা ব্যথা ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল লোকটাকে ভয় দেখিয়ে তথ্য বের করে আনা। একই সাথে ক্লাইন নিজের বাঁ দিকের মাড়ির দাঁতে দুবার টোকা দিয়ে তার স্পিরিট ভিশন অ্যাক্টিভেট করে নিল। তারপর সে তার টার্গেটের ইমোশনাল কালার বা আবেগের রঙের পরিবর্তনগুলো দেখতে লাগল। সোনালি চুলের লোকটা ভয়ে লাফিয়ে উঠল এবং রীতিমতো প্যানিক করে জড়ানো গলায় বলল, না, আমি নিজেও শিওর না যে এটা কোনো অ্যান্টিক কি না। না মানে, আমি শুনেছিলাম যে এটা অ্যান্টিক, কিন্তু এসব ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না। আমার আসলেই কোনো আইডিয়া নেই। আমি তো খুব বেশি পড়াশোনাও জানি না। হ্যাঁ, পড়াশোনা। লোকটার চোখ দুটো উদ্বেগে এদিক ওদিক ছুটতে লাগল। মনে হচ্ছিল সে এখনই সাহায্য চেয়ে চিৎকার করে উঠবে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল ক্লাইন তার রিভলভারের সিলিন্ডার আর হ্যামার অ্যাডজাস্ট করছে। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো সাসপেক্ট বাধা দিলে সে তাকে সরাসরি শ্যুট করে বসবে। লোকটা হঠাৎ করে সোজা হয়ে দাঁড়াল এবং এদিক ওদিক তাকানো বন্ধ করে দিল। অয়েল পেইন্টিংটা তুমি কোথায় পেয়েছ? ক্লাইন ভারী গলায় জিজ্ঞেস করল। সোনালি চুলের লোকটা ঠোঁট কাঁপতে লাগল। সে তোষামোদের হাসি হেসে বলল, অফিসার, ৪০ বছরেরও বেশি সময় আগে আমার গ্র্যান্ডফাদার এটা সেই প্রাচীন ক্যাসেলে পেয়েছিলেন। বাইরের একটা দেয়াল আর দোতলার ঘরটা ধসে পড়ার পর এই জিনিসগুলো বেরিয়ে আসে, যেগুলো মানুষ আগে কখনো খুঁজে পায়নি। এগুলোর মধ্যেই একটা ছিল এই অয়েল পেইন্টিং। না না না, ঠিক এই অয়েল পেইন্টিংটা না। আসল পেইন্টিংটা ছেঁড়া ছিল আর সেটাকে সংরক্ষণ করা সম্ভব হয়নি। তাই আমার গ্র্যান্ডফাদার একজনকে দিয়ে সেই পেইন্টিংয়ের একটা কপি বানিয়ে নিয়েছিলেন। আপনি একটু আগে যেটা দেখলেন, আমি আপনাকে একটুও মিথ্যে বলিনি। ৪০ বছর আগের একটা অয়েল পেইন্টিংকে তো আসলেই একটা অ্যান্টিক হিসেবে ধরা যায়। তুমি কি শিওর যে এটা প্রথম ব্যারন লামুড এরই পোর্ট্রেট? ক্লাইন রিভলভারের ট্রিগারে হাত বোলাতে বোলাতে এমনভাবে তাকালো যাতে লোকটার দৃষ্টি এক চুলও এদিক ওদিক না নড়ে। সোনালি চুলের লোকটা নার্ভাসভাবে হেসে বলল, আমি ঠিক শিওর না, তবে আমার তাই মনে হয়। কারণ? লোকটার নির্লজ্জতা দেখে ক্লাইনের প্রায় হাসিই পেয়ে যাচ্ছিল। কারণ অয়েল পেইন্টিংটার গায়ে কোনো লেবেল ছিল না। সোনালি চুলের লোকটা এবার বেশ সিরিয়াস হয়েই উত্তর দিল, ঠিক যেমন আমাকে সবাই স্কাউন্ড্রেল গ্রে বলে ডাকে, আমার বাবাকে ডাকা হতো কার্লি হেয়ার্ড গ্রে বলে, আর একমাত্র আমার গ্র্যান্ডফাদারই ছিলেন আসল গ্রে। ক্লাইন নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং জিজ্ঞেস করল, তোমার গ্র্যান্ডফাদার কোথায়? সিমেট্রিতে প্রায় ২ দশক ধরে তাকে ওখানেই কবর দেওয়া হয়েছে। তার পাশেই আমার বাবার কবর, যাকে ৩ বছর আগে কবর দেওয়া হয়েছে। সোনালি চুলের লোকটা সততার সাথেই উত্তর দিল। ক্লাইন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আরও কয়েকটা প্রশ্ন করার পর লোকটার সামনেই রিভলভারের সিলিন্ডারটা অ্যাডজাস্ট করে সেটা নিজের আন্ডারআর্ম হোলস্টারে রেখে দিল। সে নিজের পুলিশ আইডেন্টিফিকেশন কার্ডটা পকেটে ঢুকিয়ে নিল। তারপর তার কালো ট্রেঞ্চ কোটটা সামনে নিয়ে ঘুরে দাঁড়াল এবং পকেটে হাত গুজে মোটেলের দিকে হাঁটতে শুরু করল। রাস্তার ২ ধারের বাড়িগুলো থেকে বেরিয়ে আসা ম্লান আলোর নিচ দিয়ে সে শান্তভাবে হেঁটে চলল। আমি কিছুতেই কনফার্ম হতে পারছি না যে পোর্ট্রেটটা আসলেই প্রথম ব্যারন লামুডের কি না। আমি ভাবছি এই শহরের কাছে কি ওই প্রাচীন ক্যাসেলের একদম সঠিক কোনো হিস্টোরিক্যাল রেকর্ড আছে। যাই হোক না কেন, পোর্ট্রেটের ওই মানুষটাকে অবশ্যই অতীতের কেউ হতে হবে, অন্তত ১০০০ বছর আগের। চুলটা বাদ দিলে তাকে দেখতে অবিকল মিস্টার আজিকের মতো লাগে। এটাকেই কি আমরা রিইনকার্নেশন বা পুনর্জন্ম বলি? অতীতে যখন মিস্টার আজিক ব্যাকলুন্ডের অন্যান্য ইউনিভার্সিটির পজিশন ছেড়ে দিয়ে টিঙ্গেনে চলে এসেছিলেন, হতে পারে সেটা কোনো ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তির কারণেই হয়েছিল। আর একটা সম্ভাবনাও আছে, যেমন পোর্ট্রেটের ওই মানুষটাই মিস্টার আজিক আর মিস্টার আজিকই হলেন সেই মানুষ। এই কথাটা মাথায় আসতেই ক্লাইন যেন একটা জোরালো ধাক্কা খেল। সামনের সিঁড়িতে হোঁচট খেয়ে সে প্রায় পড়েই যাচ্ছিল। একটা নষ্ট গ্যাস স্ট্রিট ল্যাম্পের চারপাশে সে পায়চারি করতে শুরু করল। তার নিজের ইনফরমেশন ওভারলোডের পৃথিবী থেকে পাওয়া জ্ঞানগুলো সে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছিল। তার আগের অনুমানগুলোর ওপর ভিত্তি করে সে আরও একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করল। মিস্টার আজিক হয়তো কোনো বিশেষ কারণে ইমমর্টাল বা অমর হয়ে গেছেন, যেমন ধরো তিনি হয়তো একজন ভ্যাম্পায়ার। এই জন্যই কি তিনি এত দীর্ঘ সময় ধরে বেঁচে আছেন? না, এটা ঠিক মিলছে না। ব্রোঞ্জ রঙের চামড়ার ভ্যাম্পায়ার আবার কবে থেকে হতে শুরু করল? তাছাড়া
আমি যখন মিস্টার আজিকের সাথে হ্যান্ডশেক করেছিলাম আমি পরিষ্কারভাবে তার শরীরের তাপমাত্রা আর তার ভেতরে বইতে থাকা তাজা রক্তের স্পন্দন অনুভব করতে পেরেছিলাম। যদিও তিনি দক্ষিণের গরম আবহাওয়া পছন্দ করেন না, কিন্তু তিনি তো আর সূর্যকে ভয় পান না। তিনি তো একবার কড়া রোদের ভেতরে অন্যান্য টিচারদের সাথে একটা রোয়িং কম্পিটিশনেও অংশ নিয়েছিলেন। আর একটা সম্ভাবনাও হতে পারে মিস্টার আজিকের সিকোয়েন্স পোষণ অথবা অন্য কোনো ব্যাপার হয়তো তাকে একটা দীর্ঘ জীবন দিয়েছে, আর এর মূল্য হিসেবে তাকে তার স্মৃতি হারাতে হচ্ছে। ম্যান তার বিভিন্ন স্বপ্নের কথা মাথায় রাখলে আমি কি ধরে নিতে পারি যে একটা সাইকেলের অংশ হিসেবেই তিনি তার স্মৃতিগুলো হারান? প্রতি কয়েক দশক পরপর তিনি তার অতীত ভুলে যান এবং নতুন জীবন লাভ করেন। তারপর তিনি যে স্বপ্নগুলো দেখেন সেগুলো আসলে তার সেই জীবনগুলো যেগুলো তিনি আগে পার করে এসেছেন। হে আমার মনে হচ্ছে আমি আগে কোনো একটা নভেলে ঠিক এমন কিছুই পড়েছিলাম। এটা ভেরিফাই করার জন্য আমি শুধু ডিফিনেশনের ওপর ভরসা করতে পারি না। মিস্টার আজিক যে জীবনগুলো পার করে এসেছেন আমাকে তার চিহ্নগুলো খুঁজতে হবে, এমন কোনো চিহ্ন যা প্রমাণ করে যে তার কোনো শৈশব ছিল না, বরং তিনি সরাসরি একজন অ্যাডাল্ট হিসেবেই তার জীবন শুরু করেছিলেন। ক্লাইন তার দ্বিতীয় অনুমানটার দিকেই বেশি ঝুঁকে পড়ছিল, তবে সাময়িকভাবে সে রিইনকার্নেশনের সম্ভাবনাটাও একেবারে উড়িয়ে দিতে পারছিল না। সে তার এলোমেলো চিন্তাভাবনাগুলোকে একটু গুছিয়ে নিল এবং খুব সাবধানে ভাবতে শুরু করল যে ব্যাপারটা ক্যাপ্টেন ডানকে জানানো উচিত হবে কিনা। মিস্টার আজিক যদি 1000 বছর ধরে বেঁচে থাকা একজন বিয়ন্ডার হয়ে থাকেন তাহলে তার ক্ষমতা আমার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। তিনি আমাকে নিজের দয়া থেকেই উপদেশ দিয়েছিলেন, তবে আমি যখন তার অতীতের সূত্রগুলো খুঁজে বের করব তখনও তিনি একই রকম দয়ালু থাকবেন কিনা সেটা বলা মুশকিল। কিন্তু মিস্টার আজিক তো সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছেন। এর মধ্যে নাইটহকদের জড়ালে তার ক্ষতি হওয়ার একটা বেশ বড়সড় সম্ভাবনা তৈরি হতে পারে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে হচ্ছে গ্রে ফগের ওপরের দুনিয়ায় গিয়েই আমাকে এই ব্যাপারটা ডিভাইনিং করে দেখতে হবে। একজন সিআরের জন্য এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। ক্লাইন সিদ্ধান্তটা নিয়ে নিল এবং দ্রুত হোটেলে ফিরে এল। যেহেতু ডান আর ফ্রাই তখনও ফিরে আসেনি, সে এই সুযোগ কাজে লাগিয়ে এক সলি খরচ করে অন্য একটা রুম নিয়ে নিল। রুমে ঢোকার পর ক্লাইন হোলি নাইট পাউডার ব্যবহার করে একটা স্পিরিচুয়ালিটি ওয়াল তৈরি করল। তারপর সে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা ফেলল। সেই পাগলাটে প্রলাপগুলোর ভেতর দিয়ে গিয়ে গ্রে ফগের ওপরে পৌঁছে গেল। বিশাল প্রাসাদটা আগের মতোই উঁচু হয়ে নীরবে দাঁড়িয়েছিল, আর সেই প্রাচীন ছোপ ছোপ দাগওয়ালা ব্রোঞ্জের টেবিল এবং 22টা উঁচু চেয়ার ঠিক আগের মতোই ছিল। ক্লাইন সিট অফ অনারে গিয়ে বসল এবং তার সামনে একটা বাদামি গোটস্কিন বা ছাগলের চামড়া আর একটা কালো ফাউন্টেন পেন তৈরি করে নিল। সে কলমটা হাতে নিয়ে খুব সিরিয়াসভাবে লিখল, আমার মিস্টার আজিকের ব্যাপারে ডান স্মিথকে জানানো উচিত। তারপর সে তার বাঁ দিকের হাতা থেকে টোপাস পেন্ডেন্টটা বের করল এবং একটা স্পিরিট পেন্ডুলাম ডিফিনেশন করল। স্পিরিট পেন্ডুলাম ডিফিনেশনের রেজাল্ট হিসেবে পেন্ডুলামটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে শুরু করল, যার মানে হল তার ডান স্মিথকে কিছু জানানো উচিত না। টোপাজ পেন্ডেন্টটা নামিয়ে রেখে ক্লাইন কিছুক্ষণ ভাবল। তারপর পুরোপুরি শিওর হওয়ার জন্য সে একটা ড্রিম ডিফিনেশন করার সিদ্ধান্ত নিল। তাই সে তার ডিফিনেশন স্টেটমেন্ট বদলে লিখল, নাইটহকদের কাছ থেকে মিস্টার আজিকের ব্যাপারগুলো লুকিয়ে রাখার ফলাফল। ক্লাইন গোটস্কিনটা হাতে নিয়ে মনে মনে স্টেটমেন্টটা 7 বার পড়ল, তারপর পেছনের দিকে হেলান দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। সে নিজেকে একটা মায়াবী, ঝাপসা আর অনেক দূরের এক পৃথিবীতে দেখতে পেল। সে দেখল রক্তের এক সাগরে ডুবে যাওয়ার সময় সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারপর একটা হাত তার দিকে এগিয়ে এলো এবং রক্তের সাগর থেকে তাকে টেনে তুলল। সেই হাতের মালিক ছিলেন আজিক। তার ব্রোঞ্জ রঙের ত্বক আর কানের কাছে একটা ছোট্ট তিল পরিষ্কার দেখা যাচ্ছিল। দৃশ্যটা হঠাৎ ভেঙে চুরমার হয়ে গেল এবং আবার নতুন করে তৈরি হল। ক্লাইন দেখল সে একটা অন্ধকার আর বিষণ্ণ এক মাউসোলিয়াম বা সমাধিসৌধের ভেতর দাঁড়িয়ে আছে। চারপাশের কফিনগুলো একটার পর একটা খুলতে শুরু করল। আজিক তার পাশেই দাঁড়িয়েছিলেন, সামনের দিকে তাকিয়ে আছেন যেন তিনি কিছু একটা খুঁজছেন। ঠিক তখনই ক্লাইন এক মুহূর্তে স্বপ্ন থেকে বেরিয়ে এল এবং আবার সেই মায়াবী, ধূসর আর সীমাহীন কুয়াশা দেখতে পেল। আগের স্বপ্নটার সিম্বলিক অর্থ হল, আমি যদি মিস্টার আজিকের ব্যাপারগুলো লুকিয়ে রাখি তাহলে ভবিষ্যতে কোনো বিপদে পড়লে আমি তার সাহায্য পাব। বিপদটা হয়তো এই সিক্রেট লুকিয়ে রাখতে সাহায্য করার কারণেই আসতে পারে। শেষ দৃশ্যটার মানে কি? আমি কি মিস্টার আজিকের সাথে কোনো সমাধিসৌধ আবিষ্কার করব? হ্যাঁ, হয়তো সমাধিসৌধের অন্য কোনো সিম্বলিক অর্থ আছে। ক্লাইন তার দুহাত এক করে থুতনিতে ঠেকাল এবং ড্রিম ডিভিনেশনের বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করতে লাগল। আগের পেন্ডুলাম ডিভিনেশনের রেজাল্টের সাথে এই রেজাল্টটা মিলিয়ে সে সিদ্ধান্ত নিল যে সে তার অনুমানের কথা ক্যাপ্টেনকে রিপোর্ট করবে না। সে শুধু এটুকু জানাবে যে শহরের এক লোক প্রথম ব্যারন লামুডের একটা পোর্ট্রেট বের করেছিল, আর সেই পোর্ট্রেটটাকে দেখতে খোয়ে ইউনিভার্সিটির একজন হিস্ট্রি টিচারের মতো।
ক্লাইন সিওর হতে পারছিল না যে ডান অন্য কোথাও থেকে এই খবরটা শুনবে কিনা, তাই তাকে অন্তত বিষয়টা জানিয়ে রাখতে হবে। অবশ্য ডান মিস্টার আজিকের সাথে পরিচিত নয় এবং তার বলা গল্প বা অদ্ভুত স্বপ্নগুলো সম্পর্কেও সে কিছু জানে না, তাই তার পক্ষে এই দুটো বিষয় কানেক্ট করা বেশ কঠিন হবে। ক্লাইনের এমনকি এও সন্দেহ হচ্ছিল যে ক্যাপ্টেনের হয়তো আজিককে ঠিকঠাক মনেও নেই। এরপর সে আর বেশি কিছু না ভেবে গ্রে ফগের ওপরের দুনিয়া থেকে বেরিয়ে আসার প্ল্যান করল। ঠিক তখনই সে খেয়াল করল যে লালচে তারাটা এতক্ষণ একদম শান্ত হয়েছিল, সেটা আবার টিমটিম করে জ্বলতে শুরু করেছে। ক্লাইন বেশ আগ্রহ নিয়ে তার স্পিরিচুয়ালিটি প্রসারিত করল এবং আবার সেই যতুনভাসী যুবককে দেখতে পেল। সে দেখল যুবকটি একটা খাঁটি ক্রিস্টাল বলের সামনে হাঁটু গেড়ে বসে আছে। যুবকটির পরনে তখনও সেই কালো টাইটস ছিল, যেটা নর্দার্ন কন্টিনেন্টের দেশগুলোর পোশাকের চেয়ে একেবারেই আলাদা। তার চেহারার গড়ন ঝাপসা আর বিকৃত লাগছিল, কিন্তু ক্লাইন অস্পষ্টভাবে তার কালচে হলুদ চুলগুলো দেখতে পাচ্ছিল। সে ওখানে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছিল, আর তার গলার স্বরে অদ্ভুত এক যন্ত্রণার ছাপ ছিল। ক্লাইন শোনার জন্য একপাশে একটু ঝুঁকে পড়ল। সে তার বিগিনার লেভেলের যতুন ভাষার ওপর নির্ভর করে যুবকটি যা বলছিল তা কোনোমতে বোঝার চেষ্টা করল। ওহ, ম্যাগনিফিসেন্ট ডেইটি, অনুগ্রহ করে এই ভূমির ওপর আপনার দৃষ্টি দিন যাকে আপনি পরিত্যাগ করেছেন। ওহ, ম্যাগনিফিসেন্ট ডেইটি, অনুগ্রহ করে আমাদেরকে, পিপল অব দ্য ডার্ককে, আমাদের ভাগ্যের এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার অনুমতি দিন। আমি আপনার উদ্দেশ্যে আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত, আমার রক্ত দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে চাই। এমন একটা ভূমি যাকে পরিত্যাগ করা হয়েছে। পিপল অব দ্য ডার্ক ম্যাগনিফিসেন্ট ডেইটি ক্লাইন কয়েকটা কি ওয়ার্ড বিড়বিড় করে উচ্চারণ করল এবং হঠাৎ করেই দ্য হ্যাংড ম্যানের বলা একটা জায়গার কথা তার মনে পড়ে গেল। ফরসেকেন ল্যান্ড অফ গড। রোজেলের ডায়েরিতেও তো এটার কথা ছিল। সে এটা খোঁজার জন্য একটা নৌবহরও পাঠিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। ক্লাইন চোখ সরু করে ভাবল তার অনুমানটা ঠিক কি না। সে তার আঙুল দিয়ে ব্রোঞ্জের লম্বা টেবিলের কিনারে টোকা দিতে লাগল। 3 বার টোকা দেওয়ার পর সে একটা সিদ্ধান্তে পৌঁছাল। সে তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে সেই মায়াবী লালচে তারাটা স্পর্শ করল। লাল রঙের মেঘটা মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হল, আর সেই আলো চারদিকে জলের মতো ছড়িয়ে পড়ল।